উত্তল তরঙ্গ পর্ব শেষ। লেখিকা দিশামণি। আহির ধীর পায়ে আহিরাকে সাথে নিয়ে এগিয়ে এলো নেহার কাছে। নেহা হাসপাতালের বেডে বসা অবস্থায় ছিল, তার মুখে হাসি ফুটে উঠল। আহিরা এসে নেহাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার মাম্মা। নিয়া ও বিপাশা চৌধুরী অবাক হয়ে তাকালো। নিয়া বলে উঠল, এই মেয়েটা আম্মুকে কেন নিজের মা বলছে? বিপাশা চৌধুরী বলেন, হ্যাঁ তাই তো, আমি কিছুই বুঝতে পারছি না। আরাব বলে ওঠে, অনেক কিছুই জানতে এবং বুঝতে পারবে তুমি আম্মু। তোমার এখনো অনেক কিছু জানার আছে। কিন্তু তার আগে আমায় বুঝতে হবে মিস্টার আহির এসব কেন করছেন। এসব কি ওনার নতুন কোন চাল? আহির বলে উঠল, এসব আমার কোন চাল নয় আরাব চৌধুরী। আমি সত্যিকার অর্থে সবকিছু ঠিক করার জন্যই এখানে এসেছি। আজ আমি পুলিশের কাছে গিয়ে নিজের সব অপরাধ কবুল করল। নেহা অবাক চোখে আহিরের দিকে তাকায়, আহিরের চোখ দেখে মনে হচ্ছিল না সে মিথ্যা বলছে। কিন্তু নেহা বুঝে উঠতে পারে না যেই লোকটা একটু আগে অবধি তার বিরুদ্ধে কেস লড়ছিল সে এখন হঠাৎ কেন নিজের সব অপরাধ স্বীকার করতে চাইছে। এই 5 বছরে কখনো তো করেনি। আহির নেহার দিকে তাকায়, তার চোখ বেদনায় নীল হয়ে গেছে। আহির ধীর পায়ে নেহার দিকে এগিয়ে এসে বলে, জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আজ আমায় ক্ষমা চাইতেন হবে। নিজের অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি নেহা। তোমার সাথে আমি যা যা করেছি তার কোনোটাই তুমি ডিজার্ভ করতে না। বিনা অপরাধে তোমার জীবনটা নরক বানিয়ে দিয়েছি আমি। নেহা কিছু বলার মতো খুঁজে পায় না। এরই মধ্যে একজন ডাক্তার ছুটে এসে আরাবকে উদ্দেশ্য করে বলে, মিস্টার আরাব আপনার বাবা কেমন জানি করছে। কথাটা শুনেই আরাব আর স্থির থাকতে পারে না। বিপাশা চৌধুরীও হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তারা দুজনেই আজমাইন চৌধুরীর কেবিনের দিকে দৌড় দেন। কিন্তু কেবিনের সামনে গিয়েই আরাবের পা থেমে যায়। বিপাশা চৌধুরী কেবিনে প্রবেশ করতে চাইলে আরাব তাকেও থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও আম্মু, আজ আমাদের নয় অন্য একজনের ভেতরে যাওয়া প্রয়োজন। বিপাশা চৌধুরী হতবাক স্বরে বলেন, কার? আহিরও ততক্ষণে সেখানে চলে এসেছিল। আরাব আহিরের উদ্দেশ্যে বলে, যান মিস্টার আহির আব্বুর সাথে দেখা করে আসুন। আব্বুর হাতে হয়তো আর বেশি সময় নেই। ওনাকে গ্লানি থেকে মুক্তি হবার একটা সুযোগ দিন। আহির পাথরের মতো শক্ত মুখ করে ভেতরে প্রবেশ করে। বিপাশা চৌধুরী বলেন, মানে কি এসবের আরাব? এই লোকটাকে? আর তুই কেন ওনাকে ভেতরে যেতে দিলি? আরাব বুঝতে পারে এখন তাকে তার মাকে সব সত্য জানাতে হবে। নিজের বাবার সব অপকর্ম খুলে বলতেই হবে। আরাব একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করে দেয়। আজমাইন চৌধুরীর শ্বাস ক্ষীণ হয়ে আসছিল। আহির ধীর পায়ে এগিয়ে এসে তার সামনাসামনি দাঁড়ায়। আজমাইন চৌধুরী নিজের চোখের সামনে আহিরকে দেখে অক্সিজেন মাস্কটা খুলে ধরে আসা গলায় বলেন, কে তুমি? আহির শান্ত স্বরে বলে, চিনতে পারছেন না আমায়? আপনি আপনার ঔরসজাত সন্তান, যাকে আপনি কখনো স্বীকৃতি দেননি। আমি সেই হতভাগা ছেলে যে নিজের মাকে আজীবন দুশ্চরিত্রা বলে অপমানিত হতে দেখেছি। নিজের মাকে অসহায়ভাবে দুনিয়া ত্যাগ করতে দেখেছি। কিন্তু শেষ মুহূর্তেও তার চোখে আপনার জন্য ভালোবাসা দেখেছি। আমি সেই যে আপনার অপকর্মের বোঝা বহন করে নিজেও পাপের পথে চলে আসি। একটা নিরপরাধ মেয়ের জীবন ধ্বংস করে দেই। আজমাইন চৌধুরীর দুচোখ জলে ভরে ওঠে। জীবনের শেষ সময়ে এসে নিজের করা অপরাধগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। তিনি উত্তেজিত স্বরে বলেন, তোমার এবং তোমার মায়ের সাথে যেই অন্যায় আমি করেছি তা অপূরণীয়। তার কোন ক্ষমা হয় না। তার জন্য আমি যতই ক্ষমা চাই না কেন, আমি জানি আমার লোভ এবং স্বার্থপরতার জন্য তোমার মার জীবন কতটা কষ্টে কেটেছে। তোমার জন্মদাতা পিতা হয়েও আমি কখনো তোমায় নিজের সন্তানের স্বীকৃতি দিতে পারিনি। সব দিক দিয়ে আমি ব্যর্থ। আমি এটাও জানি নেহার সাথে যা হয়েছে তার জন্যেও পরোক্ষভাবে আমি দায়ী। তাই হয়তো আল্লাহ আমায় এত শাস্তি দিচ্ছেন। আহির নিশ্চুপ। আজমাইন চৌধুরী বলে ওঠেন, কিন্তু তুমি নেহার সাথে যা করেছ সেটা ঠিক করনি। আমার উপর যদি তোমার রাগ থেকে থাকে তাহলে আমায় এসে মেরব ফেলতে। কেন শুধু শুধু ওই মেয়েটার জীবন নষ্ট করলে? মেয়েটার তো কোন দোষ ছিল না। বিনা দোষে ও নিজের সবটা হারালো। এরপরেই তিনি থেমে বলেন, আমরা দুজনেই নেহার কাছে দোষী। আর আমি তো তোমার মা, তুমি নেহা সবার কাছে। এত পাপের বোঝা নিয়ে আমায় দুনিয়া ত্যাগ করতে হবে। আহির আর কিছু না বলে বেরিয়ে আসতে নেয়। পেছনে থেকে আজমাইন চৌধুরী বলে ওঠেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমায় ক্ষমা করার প্রয়োজন নেই তোমার। শুধু নিজের মনের বোঝাটা হালকা করার জন্য বলছি। পারলে আমার মায়ের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেবেন হাসরের ময়দানে।
আমার ক্ষমা পাওয়া বা পাওয়ায় কিছুই যায় আসে না আপনার। কারণ আমি নিজেও একজন অপরাধী, আর একজন অপরাধীর কোন অধিকার নেই অন্যের পাপের বিচার করার। বলেই আহির বেরিয়ে আসে। এর কিছু সময় পরই আজমাইন চৌধুরী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। বিপাশা চৌধুরী দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছিলেন। নিজের স্বামীর সব অপরাধের কথা তিনি শুনলেন আরাবের মুখে। একজন স্ত্রীর পক্ষে কি এসব মেনে নেয়া এতই সহজ? বিপাশা চৌধুরীও পারলেন না। আহির বাইরে আসতেই তিনি তার সামনে দাঁড়িয়ে বললেন, বুঝতে পারছি না কি বলবো তোমায় আমি। নিজের স্বামীর করা পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাব নাকি নেহার মতো একটা নিরপরাধ মেয়ের জীবন তুমি যেভাবে নষ্ট করেছ তার জন্য অভিশাপ দেব? আহির হেসে বলে, আমার জীবনটা এমনি অভিশাপময়। আপনাকে আর নতুন করে আমায় অভিশাপ দিতে হবে না। আর আমার সাথে আপনি কোন অন্যায় করেননি। যা করেছে তা আপনার স্বামী। তাই আপনার ক্ষমা চাইতেও হবে না। বিপাশা চৌধুরী আর কিছু বলতে যাবেন এমন সময় ডাক্তার আজমাইন চৌধুরীর কেবিন থেকে বেরিয়ে এসে বললেন, হি ইজ নো মোর। বিপাশা চৌধুরী আর কিছু বলতে পারলেন না। শোকে পাথর বনে গেলেন। আরাব তাকে সামলাতে লাগল। এদিকে ততক্ষণে পুলিশ অফিসারও চলে এসেছে। আহির তাদের দিকে এগিয়ে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, নিন আমার হাতে হাতকড়া পরান। পুলিশ অফিসার বলেন, মিস নাতাশাকে খুনের দায় আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আহির বাঁকা হেসে বলে, আরও অনেক পাপ করেছি আমি। সব কিছুর শাস্তি না হয় একসাথে দিলেন। আজকে আহিরকে আদালতে হাজির করা হয়েছে। নেহা আরাব দুজনেই কোর্টে উপস্থিত। বিপাশা চৌধুরী আজমাইন চৌধুরীর মৃত্যুতে ভেঙে পড়ায় আসতে পারেননি। আহিরা ওনিয়া যেহেতু ছোট বাচ্চা তাই তাদেরও আনা হয়নি। বিচারক কোর্টের কার্যক্রম শুরু করেন। আজ আসামিপক্ষের কোন উকিল নেই। এটা দেখে তিনি অবাক হয়ে যান। আহির বলে ওঠে, অবাক হবার কিছু নেই স্যার। আমি এখানে নিজের সব অপরাধ অকাট্যভাবে স্বীকার করতে এসেছি। আমি খুন করেছি মিস নাতাশাকে। শুধু তাই নয়, নেহা চৌধুরীকে আমি রেপ করেছি। তারপর তাকে আর তার সদ্যজাত মেয়েকে রাস্তায় ফেলে এসেছি। শুধু তাই না, তার আরেক মেয়ে আহিরাকে 5 বছর তার থেকে আলাদা রেখেছি। বিচারক সব শুনে স্তব্ধ। এর মধ্যে নাতাশার মা নূর বেগম দাঁড়িয়ে বলেন, আমার মেয়ে তোকে নিঃস্বার্থ ভালোবেসেছিল। সেই ভালোবাসা তুই বুঝলি না, ওকে মেরে ফেললি তুই। ওকে কত বারণ করেছিলাম তোকে ভুলে যেতে, কিন্তু যার জন্য এসব করলি এখন তার জন্যই জেলে পচে মরবি মিলিয়ে নিস। নেহাও কাঠগড়ায় উঠে নিজের সাথে হওয়া সব অন্যায় বলে। বিচারক ঘোষণা করেন, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আহির পাটোয়ারিকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নেহা আদালত থেকে বাড়িতে ফিরল। বাড়িতে এসেই নিয়া ও আহিরাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাব নেহার দিকে তাকালো। নেহাকে আজ বড্ড তৃপ্ত লাগছে। এতদিনে সে নিজের ন্যায়বিচার পেল। নিজের মেয়েকেও নিজের কাছে ফিরে এলো। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আরাব নেহার কাছে এসে বলে, আজ তুই বড্ড খুশি তাই না নেহা? তোর সাথে করা সব অন্যায়ের জন্য ওই আহির শাস্তি পেয়েছে। নেহা বলে, এতদিনে আমার মনে হচ্ছে ওই 10 মাস আমি যে নরক যন্ত্রণায় ছিলাম, আমার মেয়েকে 5 বছর যেভাবে হারিয়ে ব্যথা অনুভব করছিলাম সেই ব্যথার উপশম পেয়ে গেছি। আরাব নেহার খুশি দেখে নিজেও খুশি হয়। এমন সময় বিপাশা চৌধুরী আসেন। তার মুখটা মলিন। তিনি এসেই বলেন, আমার কেন জানি না ওই আহির ছেলেটার জন্য ভীষণ খারাপ লাগছে রে। মানছি ছেলেটা অনেক অন্যায় করেছে। কিন্তু ওর এই অন্যায়ের পিছনের কারণগুলো আমাকে ভাবাচ্ছে। যদি ওর শৈশবটা এত যন্ত্রণার না হতো তাহলে কি ও এমন করত? আরাব এগিয়ে এসে বিপাশা চৌধুরীর কাঁধে হাত দিয়ে বলে, অন্যায় অন্যায়ই হয় আম্মু। যদি এভাবে অন্যায়ের পেছনের কারণ দেখানো হয় তাহলে পৃথিবীর সব জেলখানা অর্ধেক এমনিতেই খালি হয়ে যাবে। কেউ একজন ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছে তাই বলে কি তার একটা মানুষকে খুন করা, একটা মেয়েকে রেপ করা এসব জায়েজ হয়ে গেল? যদি এমনটাই হতো তাহলে যখন একটা মেয়ে রেপ হয় বা কোন খুন হয় তাহলে আমরা তার ন্যায়বিচার চাই কেন? আমাদের তো উচিত অন্যায়কারীর অতীতের কোন কষ্ট আছে কিনা সেটা খুঁজে বের করে তার হয়ে যুক্তি খোঁজা। বিপাশা চৌধুরী বলেন, তোর কথাটা আমি বুঝতে পারছি আরাব। তোর আব্বু, ওই মানুষটা আজ নেই, কবরে শায়িত আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বৈবাহিক জীবনে কখনো আমায় বড় কোন কষ্ট দেননি। কিন্তু এই বয়সে এসে এমন করুণ এক সত্যের মুখোমুখি হতে হলো আমায়, যা আমি কখনো কল্পনাও করিনি। আমার এখন নিজেকেও দোষী মনে হচ্ছে। আমার জন্য বোধ হয় আহির ও তার মায়ের জীবনে এমন অন্ধকার নেমে এসেছে। নিজেকে তুমি দোষ দিও না আম্মু। তুমি তো জানতে না আহির ও তার মায়ের ব্যাপারে।
হ্যাঁ, কিন্তু পরোক্ষভাবে তো আমিই দোষী। বেচারি নেহাকেও কত কিছু ভোগ করতে হলো। আচ্ছা, আহিরকে কি একটা সুযোগ দেয়া যেত না? আহির ও নেহার দুটো মেয়ে আছে। ওদের কথা ভেবে হলেও যদি। আরাব বলে ওঠে, আম্মু, এসব কি বলছো তুমি? এবার নেহাও আর চুপ করে না থেকে বলে ওঠে, মাফ করো বড় আম্মু, আমি বুঝি না আমাদের সমাজের মানসিকতা এমন কেন। তুমি একজন নারী হয়েও আমায় এভাবে বলছো যে এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে একজন রেপিস্টকে মেনে নেব? আচ্ছা, একটু বাস্তবিকভাবে চিন্তা করো তো, এমনটা হলে সেটা সমাজের কাছে কি বার্তা দেবে? এই ধরো, কাল একটা ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেয়েটাকে রেপ করল। তারপর তাকে আটকে রাখল। এর মধ্যে মেয়েটা প্রেগন্যান্ট হলো। তারপর কি সেই মেয়েটার নিজের বাচ্চার দিকে তাকিয়ে ওই রেপিস্টকে মেনে নিতে হবে নিজের স্বামী রূপে? যদি এমনটাই হতো তাহলে তো রেপের মতো মারাত্মক একটা ক্রাইম নর্মালাইজ হয়ে যাবে। যখন যার ইচ্ছা একটা মেয়েকে তুলে নিয়ে যাবে, তারপর তাকে রেপ করে পেটে একটা বাচ্চা দিয়ে দেবে, তখন সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে মেয়েটাকে ওই রেপিস্টের সাথে আজীবন থাকতে হবে। এমনিতেই আমাদের সমাজে ধর্ষণের কোন বিচার হয় না, অনেক জায়গায় টাকা দিয়ে মিটমাট করানো হয়। এখানেও তো ব্যাপারটা সেরকম হয়ে যেত। বিপাশা চৌধুরী বলেন, সবকিছুই আমি বুঝতে পারছি নেহা, কিন্তু সমাজের লোককে কিভাবে থামাবো? তুই নিজের বাকি জীবন দুটো মেয়েকে নিয়ে কিভাবে একা কাটাবি? ওদের কি পিতৃপরিচয়ের প্রয়োজন নেই? কেন বড় আম্মু? এমন তো অনেক বাচ্চা আছে যাদের জন্মের পর তাদের বাবা মারা যায়। তারা কি বাবা ছাড়া মানুষ হয় না? তাহলে আমার মেয়েরা কেন পারবে না? নিয়া তো ছোট থেকে এভাবেই বড় হয়েছে। আর আহিরাও অভ্যস্ত হয়ে যাবে। আর বাকি রইল সমাজের কথা। সমাজকে আমি পরোয়া করি না। আমরা একবেলা না খেয়ে থাকলে কি সমাজের মানুষ এসে আমাদের খাবার খেতে দেয়? কিন্তু তোর মেয়েরা যে জারজ, এটা ওদের দোষ নয়। এর জন্য দায়ী ওই আহির। তাইকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু ওরা সমাজে কিভাবে বড় হবে? সবাই যখন ওদের নিয়ে এইভাবে কটাক্ষ করবে তখন? প্রয়োজনে আমি আমার মেয়েদের নিয়ে অনেক দূরে যাব, যেখানে কেউ ওদের চিনবে না। ওদের সুন্দর ভবিষ্যতের জন্য যা করা লাগবে আমি তাই করব। আর তোর কি হবে? বাকি জীবনটা কি তুই একাই কাটাবি? একা কেন কাটাবো? আমার মেয়েদের নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারবো। ওদের মাঝেই আমার সুখ নিহিত। 3 মাস পর নেহা আহিরা উনিয়ার স্কুল থেকে টিসি নিয়ে এলো। স্কুল থেকে বেরিয়েই সে দীর্ঘ শ্বাস ফেলল। এর মাঝে সে খেয়াল করল আহিরা উনিয়া দুই বোন একসাথে মিলে দুষ্টুমি করছে। এই কদিনে অনেক ভাব হয়ে গেছে তাদের। যদিও মাঝে মাঝে তাদের ঝগড়াও হয়, কারণ দুজনের স্বভাব ভিন্ন। আহিরা রাগী, উনিয়া শান্ত। তখন নেহাকেই তাদের সামলাতে হয়। এর মধ্যেই আহিরা নিয়ার চুল ধরে টান দিল আর নিয়া কাঁদতে লাগল। তখন নেহা এসে বলল, আহিরা, বোনকে সরি বলো। বোনকে এভাবে মারতে নেই। আহিরা নেহার সব কথা মেনে নেয়, তাই সাথে সাথে বলল, সরি। এরপর সে নিয়াকে বলল, তোমার বোন তোমায় সরি বলেছে, এবার দুই বোন কোলাকুলি করে সব ঝামেলা মিটিয়ে নাও। নিয়াও বাধ্য মেয়ের মতো মায়ের কথা মেনে নেয়। নেহা খেয়াল করে কয়েকজন অভিভাবক তার দিকে বাঁকা চোখে দেখছে। তাদের মনোভাব নেহা জানে, কিন্তু ব্যাপারটা খুব একটা পাত্তা না দিয়ে সে তার মেয়েদের নিয়ে এগোতে থাকে। একটু দূরে যেতেই নেহা এক পার্কের সামনে বিষণ্ণভাবে দাঁড়িয়ে থাকা শাহরিয়ার কায়সারকে দেখতে পায়। এতদিন পর লোকটাকে দেখবে নেহা তা ভাবেনি। লোকটার চেহারা আর আগের মতো নেই, মুখটা মলিন, এলোমেলো চেহারা। নেহাকে দেখে শাহরিয়ার মাথা নামিয়ে নিল লজ্জায়। নেহা অবাক হলো, যেই লোকটার মাথা একসময় দম্ভে উঁচু ছিল আজ প্রথম তাকে মাথা নত অবস্থায় দেখল সে। নেহা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। শাহরিয়ার কায়সারের সম্পর্কে নিউজে দেখেছিল সে। একটা বড় শেয়ার ধসের পর তার কোম্পানি দেউলিয়া হবার পথে। শাহরিয়ার কায়সারের সামনে আসতেই সে নেহাকে বলে, নিজের অহংকারের যথাযথ শাস্তি পেয়েছি আমি। একসময় যেই অহংকারে মানুষকে মানুষ মনে করিনি, আজ বুঝছি সেই অহংকারই আমার পতনের কারণ। আপনাকেও তো একসময় আমি ভীষণ অপমান করেছিলাম। আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছিলাম, আপনার পাওয়া চাকরি কেড়ে নিয়েছিলাম। সবকিছুর জন্য ক্ষমা চাইছি। পারলে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি। নেহা স্মিত হেসে বলল, যাক, এটা দেখে ভালো লাগলো যে আপনি নিজের অন্যায়গুলো উপলব্ধি করতে পারছেন। জানেন তো, এই দুনিয়া বড্ড অপ্রত্যাশিত। কখন কি হয়ে যায় বলা যায় না। আজ যে রাজা, কাল সে ফকিরও হতে পারে। তাই কোন সময় অহংকার করা উচিত না। আমরা সামান্য মানুষ, সৃষ্টিকর্তা চাইলে নিমেষেই আমাদের সব অহংকার চূর্ণ করতে পারেন।
বুঝতে পারছি। আপনি যদি হৃদয় থেকে সত্যি অনুতপ্ত হন তাহলে আপনার এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। জীবন কিন্তু ফিনিক্স পাখির মতো। চাইলে ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান ঘটানো সম্ভব। বর্তমান সময়টাকে একটা ছোবক হিসেবে নিন। আচ্ছা চলি, ভালো থাকবেন। শাহরিয়ার কায়সার নতুন করে ভরসা পায় নেহার কথায়। অতঃপর দীর্ঘ শ্বাস ফেলে বলে, আচ্ছা আপনিও ভালো থাকবেন। আহির কারাগার থেকে ইচ্ছা পোষণ করেছে নেহা ও তার মেয়েদের সাথে একবার দেখা করার শেষবারের মতো। নেহা এই আবদার ফেলতে চায়নি, কারণ এমনিতেই সে নিজের মেয়েদের নিয়ে দূরে চলে যাচ্ছে। হাজার হোক আহিরের অতীত জীবনের জন্য তার প্রতি একটু হলেও দুঃখ হয় নেহার। তাই আর ফেরায়নি এই অনুরোধ। কারাগারের সামনে আহিরা ওনিয়াকে নিয়ে নেহা উপস্থিত হতেই আহিরার দিকে তাকিয়ে বলে, প্রিন্সেস পাপার কাছে এসো। আহিরা নেহার দিকে তাকায়। নেহা তাকে যেতে ইশারা করলে আহিরা যায়। আহির নিজের হাত জেলের বাইরে এনে আহিরাকে স্পর্শ করে বলে, তুমি ভালো আছো তো? এরপর আহির তাকায় নিয়ার দিকে। এই মেয়েটিকে জন্মের পরই সে ত্যাগ করেছিল। আজ কি তার সাধ্য আছে তাকে কাছে টেনে নেয়ার? আহির দীর্ঘ শ্বাস ফেলে। অতঃপর নেহার উদ্দেশ্য বলে, বিরক্ত করার জন্য দুঃখিত। শুনলাম তুমি ওদের নিয়ে বিদেশে চলে যাচ্ছ। তাই আহিরাকে একবার দেখার জন্যই। আর কখনো তোমাদের বিরক্ত করব না, কথা দিলাম আমি। নেহা কিছু বলে না। আহির আচমকা নেহার উদ্দেশ্যে বলে, জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও আমি ক্ষমা চাইছি আরও একবার। এর থেকে বেশি আমার কিছু করার নেই। আমি জানি যেভাবে তোমার জীবন বিনা কারণে আমি নষ্ট করে দিয়েছি তা আর ঠিক করতে পারবো না, কিন্তু। নেহা বলে, যা হবার হয়ে গেছে। সেসব ভেবে আর কোন লাভ নেই। আপনি যদি সত্যি অনুতপ্ত হন তাহলে এই শাস্তিগুলোকে নিজের কর্মফল হিসেবে মেনে নিন। এতে হয়তো আপনার পাপের বোঝা হালকা হবে। বলেই সে চলে আসতে নেয় নিজের মেয়েদের দিকে। আহির যত সময় দেখা যায় চেয়ে রয় তাদের পানে। আহিরা যেতে যেতে আরও একবার ফিরে চায় আহিরের দিকে। আহিরের বুক চিরে দীর্ঘ শ্বাস বের হয়। নিজের করা অন্যায়ের জন্য আজ সে সব হারালো। আহিরের ইচ্ছা করছিল আহিরাকে নিজের বুকে টেনে নিতে, কিন্তু সেটা আর হলো না। ধীরে ধীরে তারা তিনজন মিলিয়ে যেতে লাগলো। এ পর্যায়ে আহির চেঁচিয়ে কেঁদে উঠল। আহিরার কথা ভেবে সে বলল, আমার প্রিন্সেস। অতঃপর নিয়া ও নেহার কথাও তার মনে এলো। আহির ভাবল আজ যদি সে এত জঘন্য অপরাধ না করত তাহলে তাকে এই অন্ধকার চার দেয়ালে কাটাতে হতো না। মুক্ত পৃথিবীতে শ্বাস নিতে পারত সে, একটা সুন্দর পরিবারও হতো তার। কিন্তু সেসব সুযোগ সে নিজেই নষ্ট করেছে। আহির ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার এই পরিণতিই বুঝিয়ে দেয় পাপের ফল আমাদের ভোগ করতেই হবে এক না এক সময়। নেহা ও তার মেয়েদের বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছে বিপাশা চৌধুরী ও আরাব। একটু আগেই তারা এখানে আসার সময় রিনাকেও পুলিশ গ্রেফতার করেছে নাতাশার সাথে জড়িত থাকার জন্য। এতদিন মেয়েটা লুকিয়ে ছিল। বিপাশা চৌধুরী সেসব ভেবে বলেন, মেয়েটা সবসময় কিরকম নাটক করত বুঝতেও পারিনিও এত ডেঞ্জারাস। আরাব নেহার কাঁধে হাত দিয়ে বলে, আমেরিকায় নিজের দুই মেয়েকে নিয়ে তোর নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আশা করি অতীতের সব গ্লানি ভুলে নিজের জীবনটা তুই নিজের মতো গুছিয়ে নিতে পারবি। নেহা বলে, ধন্যবাদ আরাব ভাই। এভাবে একজন বন্ধু হয়ে একজন অভিভাবক হয়ে সবসময় আমার পাশে থাকার জন্য। তোমার অবদান আমি কখনো ভুলব না। আমার জীবনে একমাত্র নায়ক তুমি, যে সবসময় আমার পাশে থেকেছ। তুমিও নিজের জীবনটা গুছিয়ে নিও। আরাব বিনিময়ে মেকি হাসে। ফ্লাইটের সময় হয়ে যায়। নেহা তার দুই হাতে তার দুই মেয়েকে নিয়ে এগিয়ে যেতে থাকে। নিয়া যেতে যেতে আরাবকে বলে, ভালো থেকো মামা, আর মাঝে মাঝে চলে এসো আমাদের সাথে দেখা করতে। আচ্ছা নিয়াম্নি, তুমি যখন বলছো আমি যাব। আহিরা বলে, আমিও বলছি। বাহ, তাহলে তো যেতে হবেই। বিপাশা চৌধুরী নেহাকে বলে, সাবধানে যাস। খেয়াল রাখিস নিজের আর নিজের মেয়েদের। সময়ের সাথে সাথে তিনজনেই বিদায় নেয়। বিমান আকাশে উড়াল দেয়। আরাব দীর্ঘ শ্বাস ফেলে। বিপাশা চৌধুরী আকাশকে বলেন, তুই কি আদৌ নিজের জীবন সাজাতে পারবি আরাব? জানি না, তবে নেহার সিদ্ধান্তকে আমি সমর্থন জানাই। ও যা চায় তাই হোক। ওর সব সিদ্ধান্তেই আমি ওর পাশে আছি। নিজের মেয়েদেরকে নিয়ে আমেরিকায় পা রাখল নেহা। তার এক নতুন জীবন শুরু হবে এখানে, যা একান্তই তার, শুধু তার। জীবনের উত্তল তরঙ্গে ভেসে আজ যেন তার জীবনে নতুন সূর্যোদয়ের পালা। সমাপ্ত।